ভুবনেশ্বর হয়ে এই যে একদম এই জায়গাটাতে, যে পশ্চিমবঙ্গের এই জায়গাটাতে, এখানে কিন্তু চক্রাকারে একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। এই যে জায়গাটা, আর তারপরে কিন্তু এটা সার্কুলেট হয়ে একদম পুরো পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের একাধিক জায়গায় প্রবেশ করছে এবং বাংলাদেশেও তার খানিকটা প্রভাব পড়ছে। যদি এই বিষয়টা একটু বলেন। হ্যাঁ, বেসিক্যালি যেটা বলছিলাম যে নিম্নচাপের অক্ষরেখাটা আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে ম্যাপটায় আলটিমেটলি প্রায় একটা রেখার মতো, সেই রেখার চতুর্দিকেই বায়ু আবর্তিত হচ্ছে। রেখাটার বিস্তার হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে সরাসরি ঝাড়খণ্ড, বিহার হয়ে প্রায় দিল্লি পর্যন্ত বলতে হবে, এবং এই অঞ্চলটার উপরেই বায়ুর রোটেশনটা দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরের উপরেও দেখুন বিচ্ছিন্নভাবে দুটো কক্ষ অবস্থান করছে, এবং বঙ্গোপসাগর থেকে বায়ু রোটেট করে ভূমিভাগের মধ্যে প্রবেশ করার পর জামশেদপুর অঞ্চলের মধ্যে একটা রোটেশন রয়েছে, এবং তারপরে তার পার্শ্ববর্তী অঞ্চল হয়ে সরাসরি ভাবে সেটা প্রয়াগরাজ হয়ে দিল্লি পর্যন্ত বিস্তৃত। এই যে বিস্তীর্ণ অঞ্চল, এই বিস্তীর্ণ অঞ্চল অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে যে জলীয় বাষ্প ভূমিভাগের মধ্যে ঢোকার চেষ্টা করছে। বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি, তথাপি উত্তর পশ্চিম দিক শুষ্ক বলে সেদিক থেকে একটা শুষ্ক বায়ু প্রবেশ করছে ভূমিভাগের মধ্যে, যার ফলে দুটো বায়ুর ট্রানজিশনে এই ধরনের রৈখিক একটা নিম্নচাপ রেখা প্রস্তুত হয়েছে, যার ফলে কিন্তু ক্ষেত্র বিশেষে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। একেবারে। এবারে আপনাদের করে দেখাবো, এবারে যদি আমরা দেখি স্যাটেলাইট ভিউতে, এই যে জায়গাগুলোতে একদম হলুদ দেখতে পাচ্ছেন, এবং পুরো যদি আমরা ভারতের ম্যাপটা দেখি এবং তারপরে যদি আস্তে আস্তে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে ঢুকি, পশ্চিমবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে মেঘের যে সঞ্চার হচ্ছে সেটা কিন্তু একদম স্যাটেলাইট ভিউতে পরিষ্কার। দেখুন এই যে কলকাতার বিস্তীর্ণ এলাকা, দেখুন বাঁকুড়া এবং এদিক থেকে দেখুন সিউড়ি অর্থাৎ বীরভূম, এই যে বিস্তীর্ণ জায়গা, মালদা, রায়গঞ্জ, এই যে বিস্তীর্ণ জায়গা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একইভাবে দেখা যাচ্ছে যে একদম পুরো সাদা মেঘের যে সঞ্চার হয়েছে সেটা দেখা যাচ্ছে। এবার একটু উত্তরবঙ্গের দিকটাও আমরা নজর রাখি। উত্তরবঙ্গেরও দেখুন কিছু কিছু জায়গা, যেমন দেখুন শিলিগুড়ি, গ্যাংটক এবং এদিক থেকে শুরু করে কিন্তু একদম পুরো ভুটান পর্যন্ত পুরো জায়গাতেই কিন্তু মেঘের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। নর্থ বেঙ্গলের ওয়েদার ফোরকাস্টটা একটু দেখে নিই। দেখুন নর্থ বেঙ্গলের ওয়েদার ফোরকাস্টে যেটা দেখা যাচ্ছে যে 7 তারিখ আবহাওয়া ঠিকঠাক থাকলেও 8 তারিখ থেকে কিন্তু ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে, এবং 7 তারিখও কিছু কিছু জায়গা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সমস্ত জায়গাতে ইয়েলো অ্যালার্ট রয়েছে। স্যার, যে উত্তরবঙ্গের জন্য ঠিক কি আপডেট রয়েছে এটা যদি একটু তুলে ধরেন। এই সময়টা অনেক সময় দেখা যায় যে প্রচুর পাহাড় প্রেমী মানুষ এই বর্ষাকালে পাহাড়ে যেতে পছন্দ করেন, তাদের জন্য কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, এই মুহূর্তে হিমালয় পার্বত্য অঞ্চল এমনই একটা সেন্সিটিভ জোনে আছে যে বারবার উত্তর পূর্ব ভারত থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে হিমালয় পার্বত্য অঞ্চলে, এবং শুধু তাই নয়, এই মুহূর্তে জেট স্ট্রিম অত্যন্ত সক্রিয়, যে কারণের জন্য বায়ু অত্যন্ত দ্রুত গতিতে ঘনীভূত হচ্ছে। এই কারণে হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। ফলে আমি পাহাড় প্রেমী মানুষদের কাছে অনুরোধ করব যে আপনারা এই সময়টাতে দার্জিলিং বা পার্বত্য অঞ্চলে বেড়াতে যাবেন না। কারণ হচ্ছে এক্সেসিভ ল্যান্ডস্লাইড হতে পারে, অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে, মেঘ ভাঙা বৃষ্টির মতো সমস্যা তৈরি হতে পারে সিকিম, ভুটান, নেপাল, এই সমস্ত অঞ্চলগুলোতে, যার ফলে কিন্তু একটা ডিজাস্টার সিচুয়েশন পুনরায় আবার নর্থ বেঙ্গলে সংঘটিত হতে পারে। তার কারণ হলো এই মুহূর্তে যেভাবে জলীয় বাষ্প প্রবেশ করছে বা উত্তর পূর্ব ভারতে যতটা পরিমাণে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্প কিন্তু আলটিমেটলি সবচেয়ে বেশি সক্রিয়তা লাভ করবে হিমালয় পার্বত্য অঞ্চল জুড়ে। তাতে আলটিমেটলি প্রচন্ড পরিমাণে ভূমিধস ঘটার একটা সম্ভাবনা, জলধারাগুলো তাদের গতিপথ পরিবর্তনের একটা সম্ভাবনা, এবং তার সাথে সাথে বিস্তীর্ণ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। একেবারেই একেবারেই অবশ্যই। এবারে চলুন আর ঠিক কি কি আইএমডি আপডেটে দেওয়া হয়েছে সেটার দিকে একটু নজর রাখি। দক্ষিণবঙ্গের দিকটা দেখছি। দক্ষিণবঙ্গে দেখুন আইএমডি রিপোর্টেও কিন্তু 7, 8, 9 3 দিনই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের
হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে, এইটাও কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে। এবং আমরা যখন স্যাটেলাইট ভিউতে যখন আমরা দেখছি, এবারে দেখুন যখন আমরা টাইমটাকে যখন পরিবর্তন করে দেখছি, আজকে সন্ধ্যে 7টায় কেমন থাকবে আবহাওয়া দেখুন। ঠিক যে সময়টা আপনাদের বাড়ি ফেরার সময়, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির একটা প্রকোপ থাকছে। স্যার, এই জায়গা থেকে একটা বিষয়, এই যে বৃষ্টি আমরা সকাল থেকে যেভাবে দেখতে পাচ্ছি, কখনো ঝিরঝিরে কখনো মাঝারি, বিকেলের পর থেকেও কি বৃষ্টির পরিমাণটা সে একই থাকছে, নাকি সেক্ষেত্রে বাড়া বা কমার কোনো সম্ভাবনা থাকছে? না, আজকে দিনের বেলাতে কলকাতায় যতটা বৃষ্টিপাত ঘটবে, সন্ধ্যের পরে কিন্তু কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমবে। তার কারণ আস্তে আস্তে এই নিম্নচাপের অক্ষ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তের দিকে, অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে রাত্রিবেলা। দিনের বেলাতে ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে। কলকাতা সন্ধ্যের পর থেকে কিছুটা পরিমাণে বৃষ্টিপাত, শূন্যতা দেখা যাবে। একটা স্বাভাবিকভাবে নর্মাল ওয়েদার সিচুয়েশন ফিরে আসতে পারে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে সিচুয়েশন ফিরে আসা, এটা দীর্ঘায়ু হবে না। তার কারণ হচ্ছে পুনরায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ উত্তর বঙ্গোপসাগর এই মুহূর্তে অত্যন্ত সক্রিয় এবং সেখানেও একটা রোটেশন আছে। সেই রোটেশনের মধ্যে দিয়ে জলীয় বাষ্প আবর্তনশীল অবস্থায় ভূমিভাগের মধ্যে প্রবেশ করছে। সুতরাং এই জায়গাটাকে যদি বিচার করা হয়, তাহলে কিন্তু বলা যেতে পারে আগামী 5 থেকে 6 দিন এই কন্ডিশন কিন্তু মোরলেস কন্টিনিউ করবে। তবে একটানা বৃষ্টিপাত, টানা দীর্ঘক্ষণ বৃষ্টিপাত, এই সিচুয়েশনটা কিন্তু পাওয়া যাবে না। তার কারণ বারবার বলছি, যেটা ঘূর্ণাবর্তের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাত, যার কিন্তু আলটিমেটলি বেশিক্ষণ ধরে এটা স্থায়িত্ব লাভ করে না। অর্থাৎ কিছুক্ষণ হওয়ার সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ, নতুন করে আবার নতুন করে মেঘের অনুপ্রবেশ ঘটলে তার ফলে সেখানে পুনরায় বৃষ্টিপাত সংঘটিত হওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে। এবং স্যার, আগামীকাল থেকে আবহাওয়ার কি আপডেট থাকছে? মানে সকালের দিকে ধরুন যে সময়টা সবাই অফিস যায়, এই মোটামুটি ধরুন 11টা পর্যন্ত, তখনও কি একইভাবে কি একটা বৃষ্টির প্রকোপ থাকবে? আজকে আমরা সকালবেলাটা যেমন দেখলাম, একদম সকালে কিন্তু কোথাও কোনো বৃষ্টি ছিল না, আবহাওয়া মোটের উপর শুকনো ছিল, কিন্তু ঠিক 9টা নাগাদ থেকে একেবারে পুরো যেন মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়ে গেল। এই ছবিটা আমরা এর আগেও দেখেছি। আগামীকাল কি সেই একই সমস্যা হতে পারে? আগামীকাল এই সমস্যাটা কম্পারেটিভলি কম থাকবে, কিন্তু আগামীকাল বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ পুনরায় আবার কলকাতায় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা।